আমরা দেখছি বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, হয়রানি বন্ধ করতে হবে, পরিষ্কার কথা। আমি কয়েকটা কথা বলবো, আমাদের শ্রমিক ভাইরা এবং সাংবাদিক ভাইরা এটা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা গত 12 বছর যাবৎ আমরা রাজপথে লড়াই করছি। আমরা সেই শুরুর দিন থেকে আমরা বলেছি একটা নীতিমালা তৈরি করুন, নীতিমালা তৈরি করে এই যে ব্যাটারি চালিত যানবাহনকে একটা নীতিমালার মধ্যে এনে এটাকে আধুনিকায়ন করে আপনি লাইসেন্স দেন, আপনি নিবন্ধন দেন, আপনি রুট পারমিট দেন। আর একটা কথা আমি বলেছিলাম, আমরা শুরুতে 3 দফা নিয়ন্ত্রণ করেছিলাম যে প্রতিটা সড়ক মহাসড়কে আপনি বাইলেন সার্ভিস রুট করে দেন। আর আমরা বলেছিলাম সকল চাঁদাবাজি, রেকর্ডিং, এই সমস্ত জিনিস বন্ধ করে সেখানে একটা সার্বিক শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন। বন্ধুগণ, এই 3 দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম 2012 সাল থেকে। আমরা এই লড়াই করতে করতে আমাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন, আমাদের অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন, এখনো অনেকে মৃত্যু মামলা নিয়ে ঘুরছেন। আমি বলতে চাই, আমরা সর্বশেষ গত 6 জুন আমাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হলো, সড়ক পরিবহন মন্ত্রণালয় বিআরটিএ থেকে আমাদেরকে জানানো হলো, আমরা অসংখ্য স্মারকলিপি দিয়েছি। যে নীতিমালা তৈরি হচ্ছে খসড়া, সেই নীতিমালা আমাদের প্রস্তাবনা মতামত আমরা পাঠিয়েছি। গত 6 জুন যারা আমাদেরকে বললো, 6 জুন আমাদেরকে জানালো, চিঠি দিয়ে সেই চিঠি আমাদের কাছে আছে। তারা বললো যে এটা চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে, আপনাদের দাবিটা আমরা যৌক্তিকভাবে বিবেচনা করছি যে দ্রুত সেটা বাস্তবায়ন হবে। বন্ধুগণ, আমরা যখন নতুন গভর্নমেন্ট ক্ষমতা আসলো, 36 দিনের যে আন্দোলন, এর আগে 15 বছর আমরা লড়াই করেছি। সব দিনের আন্দোলনে আমাদের রিক্সা শ্রমিকরা আমাদের এখানে আছে, আমাদের রিক্সা শ্রমিক ভাইরা এখানে আছেন। আমাদের রিক্সা শ্রমিক ভাইরা তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যারা আহত নিহত হয়েছে যে ছাত্ররা, শ্রমিক জনতা, তাদেরকে আমাদের এই রিক্সা ব্যাটারি রিক্সা জীবনে করে তারা আন্দাও করেছে। ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, আমাদের ব্যাটারি রিক্সা জীবন হয়েছে। আমি তাদের শুধু বলবো সংবাদে তাদের উদ্দেশ্য করে, উত্তরতে তারা ভাবে নিয়েছে। উত্তরতে আমাদের একজন রিক্সা চালক ভাই, তিনি আহত নিহত থেকে নিয়ে আসা করছিলেন। হঠাৎ একজন পুলিশ কর্মকর্তা খেয়াল করলেন যে তিনি ওদেরকে নেওয়া আনা করছেন। তাকে জিজ্ঞেস করলো, আপনি কি করছেন? তিনি বলছে, ভাই এই মানুষগুলো পড়ে আছে, এটা মারা গেছে না বেঁচে আছে জানি না, তাদেরকে আমি হাসপাতাল নিয়ে যাচ্ছি। এটা তো মানবিক কাজ। ওই পুলিশ কর্মকর্তা বললো, তুমি অপরাধ করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। তখন আমাদের রিক্সা শ্রমিক খাই করলো, আমার ঘরের প্রতি বল আছে, দয়া করে আমাকে আক্রমণ করবেন না। এই কথা শেষ না হতে হতে গুলি করে তার 2 পা ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন আমাদের যাত্রাবাড়িতে সেখানে আমাদের রিক্সা চালক ভাই, তিনি একইভাবে এরকম মানুষকে আনা নেওয়া করছেন হাসপাতালে। হঠাৎ তিনি খবর পেলেন তার ছেলেও মিছিলে এসছে। তখন তিনি লাশ আহত নিহতদের আনা নেওয়া করছেন আর নিজের ছেলেকে খুঁজছেন কোথায় আছে। হঠাৎ করে এক পর্যায়ে দেখলেন, তিনি যখন একজনকে তুললেন উল্টা করে রিক্সার উপরে, দেখে যে তার ছেলেটাই সেখানে মৃত অবস্থায় আছে। আমরা বলতে চাই, এভাবে আমাদের যে 1581 জন 1481 জন মানুষ মারা গিয়েছে, এই 1481 মধ্যে 200 বা 250 ছাত্র আছে, আর বাকি 1200 হলো আমাদের শ্রমজীবী মানুষ, যার মধ্যে আমার রিক্সা চালক আছে। তাহলে এই হাসিনা রেজিমকে 5ই আগস্ট সৃষ্টি করা 36 দিনের আন্দোলনে আমাদের রিক্সা ব্যাটারি রিক্সা শ্রমিকরা ঢাকা সহ সারা দেশে অনেক প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, তারা জীবন দিয়েছে। আমরা জানি প্রায় 25 থেকে 30 জন আমাদের রিক্সা ইজিবাইক শ্রমিকরা কিন্তু তারা জীবন দিয়েছে। আমরা এখন হাসপাতালে কাঁপছি, আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার নাই, অথচ আমরা দেখলাম আজকে কিভাবে আমাদেরকে নির্যাতনের মধ্যে ফেলা হচ্ছে। বন্ধুগণ, আমরা গত 24 অক্টোবর যেহেতু নতুন সরকার ক্ষমতা এসছে, আমরা মনে করেছি আমরা কোনো আন্দোলনের কর্মসূচি করতে চাই না। ফলে আমরা নতুন সরকারকে একটা যে আন্দোলন গত 12 বছর পরে করছি এবং এটা নীতিমালা প্রায় চূড়ান্ত হয়ে আছে, আমরা সেই নীতিমালাটা এই সরকারকে দেওয়ার জন্য গত 24 অক্টোবর আমরা স্মারকলিপি দিয়েছি মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টাকে। আমরা সেখান থেকে সড়ক পরিবহন উপদেষ্টা থেকে আমাদেরকে আশ্বাস প্রদান করা হয়েছে যে এই ব্যাপারে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। প্রিয় বন্ধুগণ, আমরা যখন আশায় বুক বেঁধেছি, হঠাৎ করে আমরা দেখলাম হাইকোর্ট একটা রেড করলো। কারা? প্যাডেল চালিত চালক মালিক, প্যাডেল চালিত মালিক ঐক্য পরিষদ, তারা মামলা করলেন। আমরা বলতে চাই, কারো পেটে লাথি মেরে কারো জীবিকাকে ধ্বংস করে কোনো রিট হতে পারে না। আমরা কাউকে প্রতিপক্ষ বলতে চাই না। আপনি আদালতকে ব্যবহার করে আজকে
আমার সমাজের মানুষকে প্রতিপক্ষ করবেন এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র যারা করছে অথবা যাদেরকে দিয়ে যারা এর পিছনে আছে আমরা বলতে চাই এদের মুখ উন্মোচন করতে হবে। আমরা বলতে চাই আমরা ঢাকা শহরে আন্দোলন করেছি, আমরা বলেছি ঢাকা শহরে যে সমস্ত রিক্সা আছে প্যানেল চালিত, আমরা বলেছি এই সকল প্যানেল চালিত রিক্সাকে ক্ষতিপূরণ দিয়ে আমাদের ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাপার আছে তার মধ্যে তাদেরকে নিয়ে আসা হোক, সরকার ভর্তুকি দিয়ে টাকা দিয়ে সেগুলোকে একটা ব্যবস্থা করুক, আমরা সেই দাবি ইতিমধ্যে জানিয়েছি। কিন্তু একটি চক্র আমরা দেখলাম এখানে মালিকের নামে ব্যাটারি চালিত রিক্সা মালিকের নামে এরা কারা আমরা চিনি না, এদেরকে আমরা কোনদিন দেখি নাই, হঠাৎ করে সমস্ত মানুষ আজকে রিট করলো। আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের মাননীয় হাইকোর্টের রায় দিলেন, আদেশ দিলেন, কিন্তু আমাদের প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্ট আপনারা জানেন বাগিকো মোটরস তারা একটা মামলা করেছিল এই গাড়িগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, তখন একটা কোর্টে রায় হয়েছিল ইজি বাইক সহ এই সমস্ত গাড়ি কোন রাস্তায় চলতে পারবে না, উৎপাদন বিপণন সব বন্ধ এবং গাড়ি ক্লোজ করা হবে। আমরা সেদিন তার বিরুদ্ধে আইনি লড়াই করেছি, 3 মাসের আইনি লড়াই করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের 2টা বেঞ্চে একদম আপিল বিভাগের 2টা বেঞ্চ সর্বোচ্চ প্রধান বিচারপতি যিনি ছিলেন কিংবা তারপরে যিনি হাসান ফয়েজ সিদ্দিকী এবং তারপরে জাবেদুল হাসান তাদের 2 জনের নেতৃত্বে 2টা রায় আমরা 4 এপ্রিল এবং 25 এপ্রিল আমরা পেয়েছিলাম 2022 সালে। তো বন্ধুগণ এই 2টা রায়টা বলা ছিল মহাসড়ক ব্যতীত সর্বত্র এই গাড়ি চলতে পারবে। তাহলে আমরা যখন সুপ্রিম কোর্টের রায় পেয়েছি এই রায়টা এখনো বহাল আছে, সুপ্রিম কোর্টের রায় বহাল থাকে কিভাবে হাইকোর্ট আরেকটা নতুন করে আদেশ দেয়? তাহলে আমরা বলতে চাই এখানে সমস্যার সমাধান আজকে পরিস্থিতিতে নৈরাজ্যকর বা অবরোধ সৃষ্টি হয়েছে যে যারা যে ভাষায় বলছেন না কেন, এটা তো আজকে তৈরি করা হয়েছে পরিস্থিতি, এটা তো উস্কানি, আপনারা উস্কানি, এখন কারা উস্কানি দিচ্ছে? ফলে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় আছে আমরা মনে করি তার আলোকেই এই হাইকোর্টের রায় কিন্তু অকার্যকর হয়ে যায়। ফলে আমরা সরকারকে আমরা অনুরোধ করবো, প্রশাসনকে অনুরোধ করবো আপনারা সেই ব্যাপারে পদক্ষেপ নেন। নাম্বার 2 আমরা বলতে চাই তাহলে এটা একটা জরুরি ব্যাপার। নাম্বার 2 হচ্ছে আমরা দীর্ঘ 12 বছর ধরে লড়াই করছি, আপনারা জানেন 3 হুইলার সমজাতীয় মোটরযান নীতিমালা আছে, সেই নীতিমালা আলোকে এই গাড়িগুলোকে নিবন্ধন লাইসেন্স এবং রোড পারমিট দেওয়ার কথা আছে এবং এটা গাড়ি এটা ডিজাইন করে সেটা হবে। তাহলে আমরা পরিষ্কার করে দিতে চাই যদি আপনি নীতিমালা তৈরি করেন তাহলে তো এটা গাড়ির যে নিরাপত্তার প্রশ্ন চলে আসবে, আধুনিকরণের প্রশ্ন চলে আসবে, আর লাইসেন্স যখন দিবেন রুট পারমিট যখন দিবেন তাহলে লাইসেন্স রেখে রাস্তা চালাতে পারবে না আর রুট পারমিট দিতে সে চালাতে পারবে না। তার মানে আপনার হয়রানি হওয়ার তো কোনো সুযোগ নাই, আমার অনুমতি আছে রাস্তায় চলবো আমি সেখানে চলবো, যেখানে থাকবো আমি সেখানে চালাবো না। তাহলে এই নীতিমালা আমরা পরিষ্কার করে বলতে চাই এই নীতিমালাটা অবিলম্বে আমরা বলতে চাই অবিলম্বে যত দ্রুত সম্ভব, এটা যদি 7 দিন হয় 7 দিন, 5 দিন হলে 5 দিন, আমরা বলতে চাই এর মধ্যেই এই নীতিমালাটা আপনাকে চূড়ান্ত করুন, চূড়ান্ত করুন করে আমাদের নিবন্ধন রেজিস্ট্রেশন লাইসেন্স এবং রোড পারমিট প্রদান করুন। নাম্বার 3 আমরা বলেছি আমরা মহাসড়ক রোধকে চাই না, কিন্তু মহাসড়কের পাশে আপনারা বাইলেন সার্ভিস সেট করে দেন। আপনারা জানেন ঢাকা মাওয়া হাইওয়ে আপনারা গেছেন না, ওখানে অনেক পাশে সাইড রোড আছে, আপনারা আশুলিয়া থেকে যমুনা ব্রিজ পর্যন্ত গিয়েছেন না, ওখানে সাইড রোড করা আছে। আমরা তখন সেটা করতে চাই না। আমরা ঢাকা শহরে যখন নিষিদ্ধ করে দেওয়া হলো আমাদের এই ফাটাকে স্লোগানের তাদের খুনি, আপনারা জানেন তারা বৈঠক করে 2 সিটি কর্পোরেশনের মেয়র যারা এখন পলাতক, একজন অ্যারেস্ট একজন পলাতক আছেন, তারা মিলে সিদ্ধান্ত নিলেন ঢাকা শহরে এই গাড়ি চলতে পারবে না। আপনাদের খেয়াল আছে মে মাসে ওই 18-19 তারিখে ঢাকা শহরে গত কদিন যেভাবে অবরুদ্ধ ছিল আমাদের শ্রমিককে অবরুদ্ধ করার পর ওই শেখ হাসিনার নেতৃত্বে তার মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছিল ঢাকা শহরের প্রধান সড়ক ছাড়া সমস্ত রাস্তা চলতে পারবে। তাহলে একটা সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, তারপরেও কেন এক অনাকাঙ্ক্ষিত হবে এই হাইকোর্টের হস্তক্ষেপ আজকে চলে আসলো? বলে আমরা এই বিষয়গুলো প্রশ্ন করতে চাই। বন্ধুগণ আর যে 2টি কথা আমি বলতে চাই, আপনারা জানেন আমাদের সারা দুনিয়াতে এখন কার্বন নিঃসরণ আমাদের প্রধান উপদেষ্টা গেলেন বাকুতে আজারবাইজানের সম্মেলনে, তিনি গিয়ে ওখানে কি বললেন? তিনি 3টা শূন্য তত্ত্ব দিয়েছেন। একটা হচ্ছে জিরো বেকারত্ব, একটা হচ্ছে জিরো দারিদ্রতা, আর একটা বলেছেন জিরো কার্বন নিঃসরণ, তাই তো? আপনারা খেয়াল আছে? তাহলে আপনারা জানেন আজকে তেল চালিত যে গাড়ি, ডিজেল চালিত যে গাড়ি, পেট্রোল অকটেন চালিত যে গাড়ি, সেই যে পরিবহন আমাদের আছে এই পরিবহনটা তারা কিন্তু আমাদের বাংলাদেশের 17% কার্বন নিঃসরণের জন্য দায়ী। তাহলে 17% কার্বন নিঃসরণের জন্য তারা দায়ী।
আর ঢাকা শহরে যে যানজট হয় সেই যানজটের প্রধান কারণ কিন্তু আপনারা জানেন, রাস্তার 76% রাস্তা দখল করে রাখে আমাদের প্রাইভেট গাড়ি। অথচ যাত্রী পরিবহন করে মাত্র 5 ভাগ যাত্রী বহন করে রাস্তা দখল করে রাখে 76%। কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হয় রিক্সা ব্যাটারি রিক্সার জন্য নাকি রাস্তায় যানজট হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা অসত্য তথ্য। নাম্বার 3 হচ্ছে, বলা হয়েছে আমরা দুর্ঘটনা করি। আমরা বলতে চাই বাস ট্রাক তো সবচেয়ে বেশি দুর্ঘটনা করে, সবচেয়ে বেশি দুর্ঘটনা করে মোটর সাইকেল। আপনাকে তাকে নিষিদ্ধ করেছেন? তাহলে মোটর সাইকেল নিষিদ্ধ না, বাস নিষিদ্ধ না, প্রাইভেট কার নিষিদ্ধ না, আপনি সব দোষ বন্ধ ঘোষ আমার উপরে চাপিয়ে দিয়ে আপনি আমাকে নিষিদ্ধ করতে চান?